আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক আজ। পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সম্পর্ক জোরদারের প্রত্যয়। প্ল্যানারি সেশনে বক্তব্যে ভবিষ্যৎ সুরক্ষায় মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার তাগিদ। দেশে 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে সেনাপ্রধানের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি, যে কোনো পরিস্থিতিতে সহযোগিতার অঙ্গীকার। কক্সবাজারের অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, 6 জন আটক, অস্ত্র ও গোলাবারুদ সহ 6 জন আটক। দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। এবং কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের উইকেটে থাকবে স্পিনারদের দাপট, বোলিং আক্রমণে স্পিনারদের প্রাধান্য দেওয়ার পরিকল্পনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি নিউ ইয়র্ক সময় 23 সেপ্টেম্বর রাত 10টার কিছু পর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত DM সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। 24 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 27 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 10টায় সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এছাড়াও প্রধান উপদেষ্টা অংশ নেবেন উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায়। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে দুদেশ। নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক সম্পর্ক জোরদারের আশা ব্যক্ত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই বৈঠক হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর তথ্য জানিয়েছে। এছাড়াও ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ আয়োজিত এক প্ল্যানারি সেশনে দেয়া বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও পরবর্তী ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। Two months back, a remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom, dignity, justice and equality over sheer growth numbers. Drawing on the past 5 decades global discourse and development, we may need to truly value the values to secure our future. Understanding empathy for people and nature alike, placing harmony and stability beyond peace and conflict only, balancing ecology and economy, weighing well-being over profits, rediscovering responsibility. সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশে 18 মাসের মধ্যে নির্বাচন যেন হতে পারে সেজন্য সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটা উচিত, তবে এজন্য ধৈর্য প্রয়োজন।
প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সমর্থনের অঙ্গীকার করে সেনাপ্রধান বলেছেন, যাই ঘটুক না কেন সংস্কার কর্মসূচি শেষ করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন তিনি। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে বলেছেন, সেনাবাহিনীর জন্য ক্ষতিকর কিছু করবে না তিনি। নিজেকে পেশাদার সৈনিক উল্লেখ করে বলেছেন, তিনি তার বাহিনীকেও পেশাদার রাখবেন। রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে সেনাবাহিনীকে আলাদা রাখতে চান জানিয়ে তিনি বলেছেন, এটি তখনই সম্ভব যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সক্ষমতার ভারসাম্য থাকবে। অন্তর্বর্তী সরকারের অধীনে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় এই বিষয়টি সংশোধনে নজর দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধে অভিযান চালানোর সময় ডাকাতের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় ৩ ডাকাত সহ ৬ জনকে আটক এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ভোর আনুমানিক ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনার সময় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। ডাকাত দলের সদস্যরা তানজিমের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩ জন ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয় একটি দেশীয় বন্দুক ও ৬ রাউন্ড গুলি। এছাড়াও ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করা হয়েছে। ২৩ বছর বয়সী লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। কোন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই ছাত্র রাজনীতি বন্ধ চায় না ২ ছাত্র সংগঠন, ছাত্র দল ও ছাত্র শিবির। সংগঠন দুটির শীর্ষ নেতারা বলেছেন, ক্যাম্পাস রাজনীতির সংস্কার প্রয়োজন। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হলে দেশের ভবিষ্যৎ নেতৃত্বে সংকট দেখা দেবে বলে মনে করেন তারা। ওবায়দুল রশিদের বিশেষ রিপোর্ট। শিক্ষার্থীদের দাবির মুখে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন। এরপর থেকেই এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলছে, আর রাজনৈতিক অঙ্গনে চলছে এই সিদ্ধান্তের বিরোধিতা। এই ইস্যুতে নিজেদের অবস্থানের কথা চ্যানেল আইকে জানান জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অবশ্যই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া উচিত, সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা একমত, কিন্তু নিষিদ্ধ কিংবা বন্ধ হওয়ার যে বিষয়, খুব ভালো কোনো সিদ্ধান্ত হবে না এবং এটি কখনোই কাম্য নয়। কারণ হলো, আমাদের একটা গণবিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, মাত্র ১.৫ মাসের মতো অতিবাহিত হয়েছে। এর মধ্যেই লক্ষ্য করে দেখো অনেকগুলো ষড়যন্ত্র কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। এই জন্য ছাত্রদল কিন্তু স্টিল নাও আমরা কিন্তু রাজপথে রয়েছি এবং আমরা যেভাবে তারাও অবগত রয়েছে, সাধারণ শিক্ষার্থীরাও মাঠেই রয়েছে, যেন তাদের এই গণ অভ্যুত্থান এবং সাধারণ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সফলতা, এটি যেন আবার ব্যর্থ যেন না হয়ে যায়। ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির চাই যে নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতির চর্চার মাধ্যমে জাতীয় নেতৃত্ব তৈরি হোক। যদি জাতীয় নেতৃত্ব তৈরি না হয়, তাহলে সামগ্রিকভাবে জাতি একটা সময়ের ব্যবধানে নেতৃত্বের ক্রাইসিসে পড়বে। কাজে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং এর যৌক্তিক সংস্কার চাই। মব জাস্টিসের নামে ছাত্রদল কিংবা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী যেন আইন নিজের হাতে তুলে না নেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সুপার শপের পাশাপাশি ১ নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন আর অপচনশীল প্রোপাইলিন জাতীয় দ্রব্য ব্যবহার বন্ধের কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর টাউন হল কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন শেষে গণমাধ্যমকে কথা জানান তিনি। বলেন, ১ নভেম্বর মাঠ পর্যায়ের পাশাপাশি নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে কারখানাগুলোতেও অভিযান পরিচালিত হবে। আইন করেও কার্যকর করতে না পারাকে ব্যর্থতা আখ্যায়িত করে
প্রাণ প্রকৃতি বিরোধী পলিথিনের আগ্রাসন বন্ধে সার্বিক সচেতনতার গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। সে সময় বাজারের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা অংশ নেন। পলিথিন ব্যাগ থেকে বা পলিথিনের অন্যান্য সামগ্রী থেকে মানুষের রক্তে, মানুষের ব্রেইনে, মানুষের লিভারে, মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এটা সকল প্লাস্টিকের বিরুদ্ধে উদ্যোগ না, এটা আপাতত হচ্ছে শুধুমাত্র আইনে নিষিদ্ধ প্লাস্টিক, যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং প্রোপাইলিং ব্যাগ, সেটার উপরে আমাদের কার্যক্রম। আগামী 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে নীলফামারীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বিতরণ করা হয় ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনেরা। আনোয়ারুল আলম প্রধানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। পরিস্থিতির উন্নয়নে বনায়নে জোর দিচ্ছেন গবেষকরা। এরই অংশ হিসেবে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রতিবারের মতো এবারও সারা দেশে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। প্রকৃতি ও জীবন ক্লাব দেশব্যাপী সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করছে। নীলফামারীতে এই কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছ লাগানোর অভ্যাস শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করবে এবং ভবিষ্যতে আরও বৃক্ষরোপণের প্রতি উদ্বুদ্ধ করবে। আমরা যত বেশি গাছ লাগাবো তত কিন্তু উষ্ণতা কমবে এবং জলবায়ুর যে পরিবর্তন, এই জলবায়ুর যে প্রভাব, এই প্রভাবকে যদি আমরা কমাতে চাই তাহলে বৃক্ষরোপণের বিকল্প নাই এবং এই উষ্ণতাকে কমাতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। সুতরাং যত বেশি গাছ লাগাবো তত আমরা ভালো থাকব, আমাদের দেশটা ভালো থাকবে। নীলফামারীতে প্রাকৃতিক দুর্যোগ রোধে রক্ষা কবচ তৈরিতে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা দেওয়া হয়। বাংলাদেশ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছ লাগানোর কোনো বিকল্প নেই, তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন গাছ লাগানো। প্রকৃতির সাথে মানুষের একটা বন্ধন জড়িয়ে আছে, আর এই বন্ধন যদি ভেঙে যায় তাহলে প্রকৃতি আমাদের সাথে বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। এজন্য আমাদের উচিত ধ্বংসের মুখ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় গাছ লাগানো। আমরা কারণে অকারণে গাছ কেটে ফেলছি, কিন্তু আমরা গাছ সেইভাবে রোপণ করতেছি না। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেজন্য আমাদের প্রকৃতি ও জীবন ক্লাব আমাদের পাশে আসে দাঁড়িয়েছে, সেজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বিশিষ্টজনেরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন কার্যক্রম অনুকরণীয়। এই ক্লাবের মতো যদি আমাদের সচেতন মানুষ যদি এগিয়ে আসতো এবং সারা বাংলাদেশে যদি এভাবে বৃক্ষরোপণ করা যেত তাহলে আমাদের পুরো বাংলাদেশে প্রকৃতির ভারসাম্য রক্ষা পেত। আজকে যে বৃক্ষ রোপণের ক্ষেত্রে এই অংশীদারিত্ব, যে আন্তরিকতা ওনারা প্রকাশ করেছে, এতে কচুকাটাবাসী উপকৃত হবে। আগামী পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। যে প্রকৃতির গতভাবে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটাকে রোধ করা, আমরা আশা করব প্রতি বছরে এই ক্লাব তার কর্মসূচি চালিয়ে যাবে এবং আগামীতেও সবাই অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সবুজে গড়ে উঠবে। সবুজায়নের এই অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরের গ্রিন পার্কে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ। দুই দলে এর মধ্যে কানপুরে পৌঁছে প্রস্তুতি শুরু করেছে। দ্বিতীয় টেস্টের জন্য উইকেট কেমন হচ্ছে তা নিয়ে কৌতূহল সবার।
গ্রিন পার্কে উইকেট বরাবরের মতো স্পিনারদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। চেন্নাইয়ের বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে আয়োজকরা লাল মাটি দিয়ে উইকেট বানিয়ে পেসারদের জন্য বাড়তি সুবিধা রেখেছিল। কানপুরের উইকেট তৈরিতে ব্যবহার করা হয়েছে কালো মাটি। ধীর গতির নিচু বাউন্সের উইকেট সাহায্য করবে স্পিনারদের। উইকেটের কথা চিন্তা করে দুই দল একাদশে স্পিনারের সংখ্যা বাড়াচ্ছে। সাকিব মিরাজের পাশাপাশি বাংলাদেশ বাড়তি স্পিনার হিসেবে তাইজুলকে খেলাতে পারে পেসারের সংখ্যা কমিয়ে। ভারতীয় দল বুমরাকে বিশ্রামে পাঠিয়ে খেলাতে পারে বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবকে। গ্রিন পার্কে সর্বশেষ 2016 ও 2021 সালে অনুষ্ঠিত শেষ দুই টেস্টে স্পিনাররা দাপট দেখিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ছাত্র জনতার আন্দোলনের সময় দেশের পুলিশ বাহিনীর পাশাপাশি কিছু ভারতীয় পুলিশের পোশাক পরে নৃশংসতায় অংশ নেয়। আহতদের মুখে এমন অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখতে শুরু করেছেন তারা। অপরাধ প্রমাণ হলে কেউই রেহাই পাবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি। পরাগ আজিমের রিপোর্ট। গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তারা আহতদের সাথে কথা বলে নির্মমতার বর্ণনা শোনেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। অনেকে আহত হন 5ই আগস্ট। আগস্টের 5 তারিখে বিজয় উল্লাস করে আসার গণভবন থেকে আসার পথে আদাবরের সামনে পুলিশ আত্মরক্ষার জন্য এলপথে গুলি শুরু করে। তো তখন একটা বুলেট আমার পায়ে এসে লাগে। তারা আমাদেরকে আহত করার চেষ্টা করছে এবং আমাদের সাথে যেগুলো আরও ছাত্ররা ছিল তাদের উপর গুলি চালাইছে তারা। বিকাল 4টার সময় ছাত্রলীগের পোলাপান ছাত্রসজ্জা থানার মধ্যে হামলা চালানোর পরে পুলিশ বাইর হইয়া ছাত্রলীগের পোলান আমাদেরকে গুলি করে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদের তদন্ত সংস্থার লোকজন এসে ডিটেল তাদের সাক্ষ্য প্রমাণ রেকর্ড করছেন, তাদের মেডিকেল ডকুমেন্টগুলো নিচ্ছেন। এইখানে অপারেশন করে যে সমস্ত বুলেটস বের করা হয়েছে এগুলো ওনাদের কাছে সংরক্ষিত আছে। এই নির্মমতার গল্পগুলো আছে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে। 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল গঠন সম্পন্ন হওয়ার আশা করছেন চিফ প্রসিকিউটর। হাসপাতাল পরিদর্শনের সময় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারাও ছিলেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলা সহ তার বিরুদ্ধে 78টি মামলা হল সাবেক আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা শাহজাহান খান ও সাদেক খানকে আলাদা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শাকির আদনানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ইসমামুল হক নামে এক যুবক গুলিতে নিহত হওয়ার ঘটনায় শাহবাগ থানার মামলায় সকালে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তদন্ত কর্মকর্তা ওই মামলায় গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। তেজগাঁও ও শেরেবাংলানগর থানার 2 হত্যা মামলায় আদালতে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক এমপি সাদেক খানকে। ওই 2 মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এই পৃথক 2টি হত্যা ঘটনা ঘটেছিল পৃথকভাবে। এই মামলায়ও আনিসুল হক, সালমান এফ রহমান, সাদেক খান, তারপরে শাহজাহান খান এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও দেখানো হয়েছে। এই মামলাগুলি একটিরও প্রতিবেদন আসে নাই, তদন্তের জন্য আছে। তদন্তের শেষ না হওয়া পর্যন্ত কোনো আসামিকে বলা যাবে না যে আমি এই মামলার আসামি এবং অপরাধী। কারণ আপনারা জানেন যে কোনো মামলায় যদি মাননীয় সিএমএম আদালত জাজমেন্ট দিয়ে থাকেন সেটা আমরা আপিল করি মহানগর দায়রা জজে। মহানগর দায়রা জজও যদি সেটা বহাল রাখেন আমরা যাই মহামান্য হাইকোর্টে। মহামান্য হাইকোর্টও যদি বহাল রাখেন তাহলে আমরা সেখানে যাই আপিল ডিভিশনে।
সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে কমপক্ষে 10টি মামলা রয়েছে। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। সোমবার রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত তাকে গ্রেপ্তারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি পুলিশ। তবে নাট্য পরিচালকের গ্রেপ্তারের প্রতিবাদে দুপুরে গুলশান থানার সামনে প্রতিবাদ জানিয়ে জড়ো হন পরিচালকরা। এরই মধ্যে রাফাত মজুমদার রিঙ্কুকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখবেন নিটোল টাটা কৃষি সংবাদ। সোনালী ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত বান্দরবানের জমিয়ারা। ফলন ভালো হয় খুশি তারা। কৃষি বিভাগ বলছে পাহাড়ি অঞ্চলে সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত না হয় উৎপাদনে তারতম্য রয়েছে। এবার প্রকৃতি সংবাদ। শহর রক্ষার বাঁধ নির্মাণ না করায় শেরপুরের ঝিনাইগাতিবাসীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে মহারশী নদী। খনন না করায় হারিয়েছে নাব্যতা। পাহাড়ি ঢলে প্রতি বছর বন্যায় বসতবাড়ি, রাস্তাঘাট ধ্বংসের পাশাপাশি পলি জমে অনাবাদি হয়ে পড়েছে বিস্তীর্ণ ফসলি জমি। প্রাকৃতিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে নদীতে শিগগিরই বেড়িবাঁধ নির্মাণের দাবি ঝিনাইগাতিবাসীর। এখন দেখবেন খেলার খবর। সবশেষে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক আজ। পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সম্পর্ক জোরদারের প্রত্যয়। প্ল্যানারি সেশনে বক্তব্যে ভবিষ্যৎ সুরক্ষায় মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার তাগিদ। দেশে 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে সেনাপ্রধানের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি। যে কোনো পরিস্থিতিতে সহযোগিতার অঙ্গীকার। কক্সবাজারের অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত। অস্ত্র ও গোলাবারুদ সহ 6 জন আটক। দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। এবং কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের উইকেটে থাকবে স্পিনারদের দাপট। বোলিং আক্রমণে স্পিনারদের প্রাধান্য দেওয়ার পরিকল্পনা। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।